সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এমন এক ঘটনা ঘটেছে যা শুধু একটি পদোন্নতির সাক্ষাৎকারকে ঘিরেই ছিল না, এটি ছিল একজন ধর্মীয় সংখ্যালঘু শিক্ষককে ঘিরে মব সহিংসতা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক কুশল বরণ চক্রবর্তীর পদোন্নতির দিনই ছাত্রদের ঘেরাও হট্টগোল এবং সেই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। অভিযোগ উঠছে তাকে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা মামলা আর রাজনৈতিক মবের মাধ্যমে অপমানিত করে পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়েছে। আজ আমরা কথা বলবো সরাসরি তার সঙ্গে, সত্য জানতে, প্রেক্ষাপট বুঝতে এবং জানার চেষ্টা করব এই ঘটনার কি নিছক একটি ভুল বোঝাবুঝি নাকি এর পেছনে ছিল গভীর কোনো ষড়যন্ত্র। চলুন কথা বলি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক কুশল বরণ চক্রবর্তীর সঙ্গে। প্রথমে আপনার কাছে যে প্রথম জিজ্ঞাসা আমাদের যে 4 জুলাই সেদিন আপনার পদোন্নতি সাক্ষাৎকার ছিল, সেদিন আপনি কি ধরনের পরিস্থিতির মুখোমুখি হলেন সেটা যদি আমাদের একটু সংক্ষেপে বলেন। 4 জুলাই কি হয়েছে আপনারা সবাই দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তো আপনি সবকিছুই ওই দিন স্বাভাবিক ছিল। আমিও চিন্তা করি নাই যে এরকম কোনো ষড়যন্ত্র হবে। আমি মোটামুটি ধরেন 12টার দিকে আমি জানতে পারলাম কয়েকজন আমাদের ইউনিভার্সিটির ছাত্র বলল যে স্যার আপনার নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে আমার দেশের নামে একটা নিউজ যে আপনি হত্যা মামলার আসামি, এরকম ভাবে এরকম মিথ্যা এরকম প্রচুর এই একই নিউজ দিয়ে আপনি আমার দেশে এটা প্রকাশিত হয়েছে, এটা আপনাকে মানে পোস্ট করতেছে এবং যে সমস্ত ছেলেরা পোস্ট করতেছে সেই সমস্ত ছেলেটা একটা একটা মানে বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর এবং মানে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের একটা ধর্মীয় প্রতিনিধিত্ব করে রাজনৈতিক গোষ্ঠীর সাথে তারা যুক্ত। তো তারা যেহেতু ধর্মীয় একটা মতাদর্শের সাথে যুক্ত এবং তারাই সেই সমস্ত ছেলেরাই পোস্ট করতে, তো স্বাভাবিকভাবে তখন আমি তখন আমাদের ডিপার্টমেন্টের যে চেয়ারম্যানকে ফোন দিলাম যে এই বিষয়গুলো। সে বললো আচ্ছা দাদা আমি খোঁজ নিয়ে দেখি। সেও বললো যে না দাদা হ্যাঁ এরকম, কিন্তু এরকম কিছু করবে বলে বা কেন হবে, আপনার আপনার নামে কোনো অভিযোগ নাই কিছু নাই, এরকম ভাবে বাতাসের উপর কি করে করবে। তো আমি এর মধ্যে যখন আসলাম এই 2:45টার দিকে, আমি যখন এসে ভিসি অফিসের সামনে সিএনজি মানে ওখানে ভিসি অফিসের পাশে রেজিস্ট্রি বিল্ডিং এর পাশে সিএনজি রাখলাম, তখনই আমি এই ওদের চিৎকার চেঁচামেচিতে আমি আর সিএনজি থেকে নামলাম না। আমি সিএনজি তে বসেই আমি দেখতে থাকলাম যে আসলে কি সিচুয়েশন। তখন দেখলাম যে আমাকে নিয়ে এরকম মিথ্যা এগুলো অশ্লীল কুরুচিপূর্ণ এগুলো করতেছে। তো আমি এগুলো দেখে আমি অনেকক্ষণ, ঠিক ওই সময় আমার মানে এর মধ্যে আমি ফোন দিয়ে আমাদের চেয়ারম্যানকে ডাকায় নিয়ে আসি যে আপনি একটু আসেন। তো চেয়ারম্যান যে লিটন মিত্র সে আসে। তো আমি বলি যে কি করণীয়। তো এরপরে আমি কি করি যে আমি বারবার আমাদের উপাচার্য ইয়াহিয়া স্যারকে কল দিতে থাকি, আমাদের উপাচার্য কামাল স্যারকে কল দিতে থাকি এবং আমাদের প্রক্টরকে ফোন, আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয় আইন শৃঙ্খলা পরিস্থিতি সব প্রক্টরই দেখেন, তাকে কল দিতে থাকি। কিন্তু মানে উপাচার্য এবং উপ উপাচার্যকেই ফোন রিসিভ করে না। অনেকবার অসংখ্যবার ফোন দেওয়ার পরও তারা ফোন রিসিভ করে না। এরপরে আমি এর মধ্যে প্রক্টরকে ফোন দিতে যাই, সহকারী প্রক্টর একজন সে রিসিভ করে, সে বলে আচ্ছা স্যার দেখতেছি পুরো হ্যান ত্যান। তো আমি যখন ওই জায়গায় বসা, আচ্ছা এর মধ্যে 3টা ক্রস করে যাচ্ছে, আমি ওখানে, তো আমার মনে হলো যে এরকম একটা সিচুয়েশন, আমার ওদের বোধহয় প্ল্যান যে আমাকে ওই ভাইবার বোর্ডে যেতেই দিবে না, এরকমই ওদের ষড়যন্ত্র যে নিচ থেকে আমাকে বিদায় করে দিবে। হ্যাঁ, এরকমই তারা হয়তো তাদের পরিকল্পনা সাজে। তখন আমি আমার আমি চিন্তা করি যা হয় হোক, আমি ওদের মধ্য দিয়েই আমি মবের মধ্য দিয়েই আমি 3 তলায় উঠে যাই। ওরা যেহেতু আপনি রেজিস্টার বিল্ডিং এর সামনে পুরো গেটটাকে আগলে রেখে আছে, ওখানে মব সৃষ্টি করতেছে, তো আমি আর যা হয় হোক সেখানে আমাকে দেখা যায় আমার উপর হামলা করতে পারতো, আমার পেছনে একটা মানে মাথায় বাড়ি দিতে পারতো, অনেক কিছুই করতে পারতো। কিন্তু আমার মনে হয়েছে যে আমি যেটাই হয় হোক আমার যাইতে হবে, উপরে যেতে হবে এবং আমি আগে সবার আগে। তখন উপরে যাওয়ার পর আমার প্রথম মনে হলো যে আমি তাহলে আমার বিশ্ববিদ্যালয়ের যে অভিভাবক, আমি উপাচার্য স্যারের সাথেই আমার আগে বলতে হবে যে স্যার আমার এই সিচুয়েশন, আমি কি করে। তখন গেছি, তারপরে কি হয়েছে সেগুলো আপনারা সবাই দেখেছেন এবং আপনারা যা দেখেছেন সেগুলো সামান্য দেখেছেন। আপনি হয়তো 35 সেকেন্ডের একটা ভিডিও, যেটা সামান্য। এর এর বাইরেও অনেক বিষয়গুলো হয়েছে, ওরা করছে এবং কি পরিমাণে অসভ্যতা করছে আপনি চিন্তা করেন। একটা ছাত্র নামধারী, সে যেভাবে ওখানে মানে ঘুরতেছিল, আপনি লাটিমের মতন, আপনি এটা কি একটা ছাত্র এভাবে, এটা ছাত্রের আচরণ?
তার এগুলোর একটা পর্যায়ে তারপরে যেগুলো হয়েছে তারপরে একটা পর্যায়ে যখন এরকম হইলো ওরাও এরকম করলো, তখন আমি কিন্তু বলি যে ঠিক আছে স্যার, যেহেতু আমাকে নিয়ে আলোচনা, আমি কথা বলতে চাই, যে এখানে কি হয়েছে আমরা একসাথে বসে কথা বলি। এই একসাথে বসে আমি যখন বারবার বলি, এরা আরো উত্তেজিত হয়ে যায়, কারণ এরা এরা তো আসলে আমি সামনে থাকলে তো এদের এই মিথ্যা প্রপাগান্ডা গুলো ছড়ানো সম্ভব না, এই কারণে ওরা আমার সামনে ওদের বলা সম্ভব না। হ্যাঁ, এই কারণে ওরা তারপরে একটা পর্যায়ে যেমন ভিসি অফিসে কয়েকজন এনে আমাকে পাশের রুমে বসায় এবং সেইখানে আমি বসে থাকি এই পুরো এবং তারপরে প্রায় তো আপনি ধরেন ৩টা মানে ৩টা সোয়া ৩টা থেকে আমি প্রায় ৭টা পর্যন্ত আমি ওই টাইমটা ওইখানে বসে থাকি। এবং আমি আমার ভাইবা না হোক কোনো বিষয় না, কিন্তু আমি চাইছিলাম যে আমাদের উপাচার্য স্যার অন্তত অন্তত তার সাথে একটু কথা বলে আসতে। তো আমি বারবার অফিসে এদের বললাম যে আমি একটু স্যারের সাথে কথা বলতে চাই, যে আমার ভাইবার দরকার নেই, প্রমোশন দরকার, আমি একটু তার সাথে। কিন্তু দেখলাম যে তিনি কথা না বলে আমি যেই দিকের গেটে বসে আসছি, যেই দরজায়, উনি অন্য দরজা দিয়ে উনি ওদিক দিয়ে বের হয়ে গেছেন। বিষয়টা আমাকে খুবই কষ্ট দিচ্ছে, পীড়া দিচ্ছে, যে আমিও কলিগ, মানে আমিও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সেও শিক্ষক, সে আমার কলিগ। হ্যাঁ, সে হয়তো সিনিয়র কলিগ, কিন্তু উনি মানে ধরেন কেউ এসে বলল সে অপরাধী, আর সে আমি জানি না সে বিশ্বাস করছে কিনা, তো সে আমাকে অন্তত ডেকে অন্তত জিজ্ঞেস করতে পারতো যে কুশল কি হয়েছে, বা তুমি চিন্তা করো না, বা এরকম কিছু একটা বলতে পারতেন। এটাতে আমার মানে আমি কি বলবো। তো ওরকম একটা পর্যায়ে আমি পরবর্তীতে আমাদের অন্য উপাচার্য যিনি শামীম স্যার, তাকে ফোন দেই। তো তিনি কয়েকবার ফোন দেওয়ার পরে অনেকক্ষণ অপেক্ষা করার পরে তিনি নামেন এবং তার সাথে কথা হয়। তার পরবর্তীতে আমি বাসায় ৭টার পরে চলে আসি। তো এই যে পুরো দাদা যে আপনি এই একটুখানি যে আপনার সাথে যুক্ত করার জন্য, যে এই যে ধরেন যারা আপনি বলছিলেন যারা ছাত্র কিনা, অথবা যারা ভিসি সাহেবের যে বক্তব্যগুলো বললেন, এটা কি মনে হলো কি আপনার কি এইটা আসলে মানে যা সিস্টেম দেখছি আমরা, তাতে মনে হয় অনেক প্ল্যানিং করে করা হয়েছে, আপনি কি তাই মনে না করেন না, কিনা? এটা তো অবশ্যই এদের প্ল্যানিংটা দেখুন। আমি সাহস করে উপরে ভিসার রুম পর্যন্ত চলে গেছি দেখে তাদের প্ল্যানিং, তাদের যে পরিকল্পনাটা বাস্তবায়ন হয়নি। তাহলে তাদের যে পরিকল্পনাটা, তাদের হয়তো একটা অসৎ পরিকল্পনা ছিল, সেটা তারা বাস্তবায়ন করতে পারেনি। এবং এটা কিন্তু তারা কমেন্টে, তাদের লোকেগুলোই ওই গ্রুপগুলোতে কমেন্টে বলছে যে এদের বেশি ইয়া করার কারণে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন হয়নি, এগুলো ঠিক হয় নাই। হ্যাঁ, আপনি চিন্তা করেন, মানে ধর্মের কল বাতাসে নড়ে। এরা এরকম করে ওরা নিজেরা ভিডিও করে নিজেরা আপলোড দিচ্ছে, দিয়ে বিশ্ববাসীকে দেখাইছে যে তারা কতটা অসভ্য, বর্বর, বেয়াদব। হ্যাঁ, আজকে আমি তো আর ভিডিও করি নাই। আমি দেখুন, আমাকে যখন বিভিন্ন মানুষ ফোন দিচ্ছে, আমি তো ওদের ওদের সামনে ওইখানে বসা, আর আমি তো বাইরে মানে এটা যে বাইরে ছড়িয়ে পড়ছে সেটাও তো আমি জানি না। আমি তখনও পর্যন্ত টের পাইনি। অনেক পরে টের পাইছি আমি যে এটা বাইরে ছড়িয়ে পড়ছে, যখন আমাকে বিভিন্ন মানুষজন ফোন দেওয়া শুরু করলো তখন। তো ওদের মাধ্যমে ছড়াইছে। তাহলে এরা কি টাইপের আপনি কল্পনা করেন তো, যে এরকম একটা কাজ শিক্ষকদের, এবং সব শিক্ষকদের আপনি দেখবেন, এমনকি যখন গালাগালি এগুলো করতেছিল, শিক্ষক আমি তো বটে, আমি সহ প্রশাসনের যে শিক্ষকদেরও, সিনিয়র শিক্ষকদের নাম ধরে ধরে গালাগালি করতেছিল। তাহলে এরা কি টাইপের আপনি আপনি চিন্তা করেন তো, যে বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র এভাবে, শিক্ষকের সাথে তার মতদ্বৈততা থাকতে পারে, কিন্তু এইভাবে এরকম অশ্লীল ভাষায় কুরুচিপূর্ণ গালাগালি করা, এটা কি এটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের তো আচরণ না, বলেন? তো এরা কি আসলে দাদা আপনি ছাত্র ছাত্রের কিনা কথা, দাদা, আপনি ছাত্রের কথা বলছেন, কিন্তু আপনার বিরুদ্ধে তো একটা অভিযোগ আছে যে আপনি আপনি নাকি সেখানে বিনা অনুমতিতে সেখানে গিয়েছিলেন, এই বিষয়টিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আচ্ছা আমি বলি, নিচে যদি আমাকে নিয়ে মব হয়, আচ্ছা আমি তখন তো আমার, আপনি মব গুলো কি করে, মানুষ ধরে বেঁধে তাকে তাকে অসম্মান করে, মারধর করে, এই তো করে মব গুলোতে, আপনি তো এই দেখছেন। তাহলে ওরকম একটা সিচুয়েশনের মধ্যে আমি ওদের মধ্য দিয়ে যখন উঠে যাচ্ছি, তাহলে আমি সবার প্রথমে আমি কার কাছে যাব? ভিসির উপাচার্যের কাছেই যেতে হবে। আবার ওই তখন সোয়া ৩টা, আমার ভাইবার টাইম সোয়া ৩টা বা ৩টা ২০ বাজে, ভাইবার টাইম হলো ৩টা ৩০, মানে অর্থাৎ ১০ মিনিট পরে। তো আমি কোথায়, এবং আমি তো এমন না অযাচিত হয়ে গেছি, আমাকে ডাকা হয়েছে চিঠি দিয়ে আমার ভাইবা, এবং ওই রুমেই ভাইবা, তাই আমি গেছি। তো এগুলো এগুলো কোনো কথা না, এগুলো বরঞ্চ যারা বলেছেন তারা ঠিক বলেন নাই, এবং তারা আমি মনে করি আরেকটু মানবিক ভাবে কথাগুলো বলতে পারতো, যে এই বিষয়গুলো যে এগুলো ঠিক, মানে ঠিক বলেন নাই তারা। আর আপনি চিন্তা আহ, করেন তো, ওরকম একটা মবের মধ্যে আমি যদি ভিসির অফিসে না গিয়ে পাশের কোনো রুমে যেতাম,
তাহলে ওরা কিন্তু পাশের রুমে আমাকে নাজেহাল করতো, আমাকে অপমান করতো, অপদস্থ করতো, আরো করার চেষ্টা করতো। বলেন, আপনি বলেন, করতো কি করতো না? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই সুযোগ থাকতো এরকম। তো এই যে হ্যাঁ, বিষয়টা, আমরা হ্যাঁ, তো বাংলাদেশে যা দেখছি আমরা বিভিন্ন ক্ষেত্রে, কারণ শিক্ষকদের ঘটনা তো আরো ঘটেছে, তাতে কিন্তু তাই হয়েছে আসলে। সেক্ষেত্রে আপনি হ্যাঁ, সৌভাগ্যবান যে আপনার সাথে শারীরিক লাঞ্ছনার ওই জায়গাটাতে তৈরি হয় হ্যাঁ, নাই ওইটা আসলে। ওই, হ্যাঁ, ওই যে ভিসির অফিসে আমি ঢুকে গেছি এই কারণে। একদম। এই তবে কারণে দাদা তারা আপনার যে ওই যে বক্তব্য, বলতেছে কেন ঢুকে গেছে, কারণ ওখানে তাদের যে ইচ্ছাগুলো, ওই ছাত্র যেগুলো, ছাত্র নাম দেখো না, আমি এখানে ছাত্র বলবো না, ছাত্র হলে তো আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রায় 35,000 ছাত্র আছে। সেখানে এই যে এরা 50 জন, আপনি বাংলাদেশের মতো একটা জনবহুল দেশে তো সেখানে 50 জন লোক জোগাড় করা কোনো বিষয় না বলেন। সেখানে 50 জন লোক এসে হাউমাউ কাউ করলো আর এটা হইলো তা না। 50 জন লোক, এই যে মানুষগুলো এরা কারা? এটা বিশেষ রাজনৈতিক দৃষ্টিকোণ দ্বারা প্রভাবিত, বিশেষ রাজনৈতিক সংগঠনের, এবং সেই সংগঠনটা একটা ধর্মীয় সংগঠনের সাথে, ধর্মীয় মতাদর্শের সাথে জড়িত। তাহলে এই যে একটা ধর্মীয় মতাদর্শের সাথে যুক্ত একটা রাজনৈতিক সংগঠনের তারা সদস্য, তাদের আমি মনে করি এখানে কোনো মপ ফপ না, এটা তাদের রাজনৈতিক সাংগঠনিক এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা আসছে। হ্যাঁ, তাহলে এই যে তারা তাদের এখানে যদি তারা হইতো তাহলে বিভিন্ন ডিপার্টমেন্টের স্টুডেন্টরা থাকতো, বিভিন্ন আহ, আহ, অর্থাৎ বিভিন্ন, আপনি যখন স্বতঃস্ফূর্ত হয়, সেখানে ওই যে যেটা বললাম, আমি আরো কয়েক জায়গায় বলছি যে আমার ডিপার্টমেন্টে 500 স্টুডেন্ট আছে, সেখান থেকেও তো 5 জন থাকার কথা ছিল। এটা যদি স্বতঃস্ফূর্ত হয়, এটা এদের অ্যাসাইন করা হয়েছে উপর থেকে, তোমরা এটা করো, ওইভাবে তারা করছে, তারা তাদের সাংগঠনিক দায়িত্ব, এটা কোনো মবও না, সাধারণ স্টুডেন্টদের সাথে এটার কোনো সম্পর্ক নাই, এটা হলো রাজনৈতিক একটা এজেন্ডা বা সাংগঠনিক এজেন্ডা তারা বাস্তবায়ন করতেছে। দাদা এই প্রসঙ্গে আপনার এই কথার সূত্র ধরে আমি একটা প্রশ্ন রাখতে চাই আপনার কাছে, যে আপনি এমনিতে তো ধর্মীয় সংখ্যালঘু শিক্ষক। হ্যাঁ, আমরা দেখেছি যে এমনিতে ধর্মীয় সংখ্যালঘু এমনি বিপদে আছে, ওনারা কথা বলে না, সবকিছুই মেনে নেয়। আপনি এই ধর্মীয় সংখ্যালঘু হয়েও এই ধরনের মানে মানে আপনি প্রতিবাদ করছেন, এই সাহসী ভূমিকার জন্য আপনাকে কৃতজ্ঞতা। কিন্তু এই সাহসটা আপনার কাছে আসছে কিভাবে? আর আপনি বলছিলেন যে অল্প কিছু ছাত্র সেখানে গিয়েছিল, সেই ছাত্ররা, আপনার যারা বৃহৎ ছাত্ররা আছে, তারা কেন এই মবের বিরুদ্ধে এখন অবস্থান করছে কিনা সেটা যদি একটু আমাদের বলেন। দেখুন, আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বা দেখলেই বুঝতে পারেন যে এগুলো কি পরিমাণে মানুষ এটার বিরুদ্ধে। এটা শুধু মানে হিন্দু না বা সংখ্যালঘু না, একেবারে সাধারণ যে কোনো ধর্মের সকল মানুষ এটার বিরোধিতা করতেছে। এটা কেউ পছন্দ, অধিকাংশ মানুষই পছন্দ, এদের কিছু মতাদর্শের লোক ছাড়া সাংগঠনিক এরা কেউ পছন্দ করে না। আরেকটা আপনি বললেন যে আপনার সাহস, আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা, 71 সালে তিনি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন। ওই স্টুডেন্ট থাকা অবস্থায় সে মুক্তিযুদ্ধে গেছিলেন। এবং আমি আমার আমার নিজের মেসো, তিনি ওই যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল, তিনিও বীর মুক্তিযোদ্ধা। আমার আমাদের পরিবারে আমার আমার নিজের দিদিমা আছে বরিশালে, আপনি দেখবেন যে আমার এক দিদিমা, তিনি 21শে পুরস্কার, এই নারীদের জন্য কাজ করার জন্য তিনি রোকেয়া পুরস্কার পেয়েছেন। তা আমাদের মানে অনেকেই আছে মুক্তিযোদ্ধা বা এই যে জাতির জন্য কাজ করা নিবেদিত অনেক মানুষ আছে। তো মানুষের জন্য সেবার ভাব এবং নির্ভীক চিত্তে সেবা করাটা কিন্তু আমরা পারিবারিক ভাবেই শিখে আসছি। এই কারণে ধরেন অন্য কেউ হয়তো, মানে নিজের কথা আমি বলবো না, অন্য কেউ হলে যে নিচে মব হচ্ছে সে হয়তো আর উপরে উঠবে না। কারণ এখানে একটা দুর্ঘটনা ঘটার একটা মানে একটা একটা শতভাগ সম্ভাবনা ছিল বা 99% সম্ভাবনা ছিল। কিন্তু আমার মনে হয়েছে যা হয় হোক, আমি এদের মধ্য দিয়েই উপরে উঠে গেছি। বুঝছেন? দাদা ঠিক, আপনি তো ঠিকই ব্যাখ্যা করছেন পরিস্থিতি। একেবারে আপনি তো ধরেন বললেন আপনি মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান, আপনি ধর্মীয় সংখ্যালঘু অধিকার নিয়ে কাজ করেন, আপনি সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ছিলেন, পরবর্তীতে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের নিয়েও সরব ছিলেন। আপনার কি মনে হয় এইসব কারণে আসলে আপনি এই পরিস্থিতির শিকার হয়েছেন? হ্যাঁ, সেটা তো অবশ্যই। এদের তো এজেন্ডা গুলো আপনি দেখলেই বোঝা যায় যে এদের মূলত আমার উপর ক্ষোভ কি কারণে? যে আমি ধরেন চিন্ময় প্রভু পরবর্তী যে এই আন্দোলনটা বা আমি এখানে এই জোটের একটা আ মানে সহ-মুখপাত্র হিসেবে আমি দায়িত্ব পালন করেছি এবং চেষ্টা করেছি কতটুকুন কিছু কাজ করতে। তো এদের কথা হলো যে এরা যা খুশি তাই করবে। কিন্তু মাইনরিটিদের উপর যা খুশি তাই করবে, এগুলো নিয়ে কেউ প্রতিবাদ করা যাবে না। যে করবে তাকে বিভিন্ন ভারতের দালাল, রয়ের এজেন্ট বিভিন্ন কিছু বানিয়ে টানিয়ে ফ্যাসিবাদের দোসর, এবং আমাকে ফ্যাসিবাদের দোসর বানাতে দিয়ে তো আ মানে তারা নিজেরাও, তাদেরও অনেক কষ্ট হইছে। কারণ আমি দেখছি যে গত টাইমে আমি তো মানে আমি কোনো পোস্ট পজিশন কিছুতেই ছিলাম না। আমি না প্রভোস্ট ছিলাম, না হাউস টিউটর ছিলাম, না কোনো প্রপোজাল আমি নিছি, না শিক্ষক সমিতির কোনো মেম্বার হইছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যত রকমের সুবিধা নেয় এরকম কোনো সুবিধাতেই আমি ছিলাম না। বরঞ্চ আমার যে
এই আপগ্রেডেশনের যে এই অ্যাপ্লিকেশনটা, এটা গত সরকারের আমলে ছিল, সেইখান থেকে পেন্ডিং হয়ে এটা এইখানে চলে আসছে এই এতদিন যাবত। তা আমি যদি ওই আমলে তাদের ছিলাম, কারণ কি ওই আমলেও কথা বলেছি, ওই আমলেও কথা বলছি, এই আমলেও কথা বলছি। তো তাহলে বিষয়টা হলো যে একটা বিষয় কমন, যেই আমলেই কথা বলেন, হিন্দুরা যদি আপনি মাইনরিটি রাইটস নিয়ে কথা বলে, সে ভারতের দালাল, তাকে খেতাব পেতেই হবে। ওই আমলেও দেখা যায় আমাদের ভারতের দালালের মানে এরকম ভাবে বলছে, এই যারা ক্ষমতাবান তারা এই আমলেও বলতেছে। তার মানে আপনি সত্য কথা বললেই, মানে হিন্দুরা তার অধিকারের কথা, হিন্দুরা তারা চায় যে হিন্দুরা তাদের মানে তাদের একটা ন্যারেটিভ আছে, একটা বয়ান আছে, সেই বয়ানে আপনার কথা বলতে হবে। এই বয়ানে কথা না বললে আপনি নিরপেক্ষ কথা বলছেন মানে আপনি আপনি বিভিন্ন রকমের আপনার ট্যাগ খেতে হবে। যেটা আমাকে, এবং আমি তো এটা জানি, আমি আমি এই কারণে আপনি যে দেখবেন যে আমি কখনোই কোনো রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত ছিলাম না, কারণ আমি যে মনে হয়েছে যে আমি শিক্ষক মানুষ, একাডেমিক বিষয়গুলো আমার প্রয়োজন, এবং আমি চাই যে কিছু কাজ অন্তত স্টুডেন্টদের, কারণ হিন্দু স্টুডেন্টদের যে কত সমস্যা আপনি জানেন, হিন্দু স্টুডেন্টদের ফুসলিয়ে ফুসলিয়ে ধর্মান্তর করে ফেলতেছে, বিভিন্ন রকমের তাদের পড়াশোনায় যে প্রবলেম গুলো, এই বিষয়গুলো নিয়ে আমাদের অন্তত শিক্ষিত যারা আমাদের আছি, আমাদের কিছু কাজ করা উচিত। অন্যদের একটা কাঠামোগত দেখবেন আপনি, এমনকি অন্য সংখ্যালঘুদের, বুদ্ধিস্টদেরও দেখবেন ধর্মীয় প্রতিষ্ঠান প্রচুর আছে, খ্রিস্টানদের তো দেখবেন যে সেখানে তো তাদের বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে, এই নটরডেম ইউনিভার্সিটি আছে, কত বড় বড় প্রতিষ্ঠানগুলো তাদের আছে। তো হিন্দুদের কিন্তু এই প্রতিষ্ঠান, হিন্দুরা যদি সংখ্যালঘু বলতে যা বোঝায় সত্যি সত্যিই সংখ্যালঘু, তাদের কোনো কাঠামোগত কোনো এস্টাবলিশ নেই, তাদের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই, তাদের কোনো কোনো কিছুই নাই। এবং এই গত সরকারের আমলে আপনি দেখেন যে তারা হিন্দুদের জন্য এটা দিছে ওটা দিছে, এই যে বলে কি দিচ্ছে, সেখানে হিন্দুদের যে বহুদিনের দাবি যে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় পারতো না সেই সময় করতে, মাইনরিটি কমিশন পারতো না, সংখ্যালঘুদের সুরক্ষার বিশেষ আইন পারতো না, এমনকি এই যে মব, আপনি যে মব মব আমি বলতেছি, এগুলো তো ওই আমলেও তো কম হয়নি। এই যে কথা নাই বার্তা নাই, কেউ কারো নামে ধর্মীয় অনুভূতির নামে কেউ বললো আর হাউমাউ কাউ করে মানে করে গেল, এটা তো আর নতুন না আমাদের ক্ষেত্রে, হিন্দুদের ক্ষেত্রে এটা তো আমরা একেবারে কন্টিনিউ দেখে আসতেছি। আমরা যে 10 সালে আমার মনে আছে যে ধানমন্ডি বয়েসের একজন শিক্ষক, তার ওখান মানে তার চোখে মানে তার উপর এই যে ধর্মীয় অনুভূতির নামে যখন হয়, সেইখান থেকে পরবর্তীকালে আমি দেখব ধারাবাহিক ভাবে এই 12 সালে হাটহাজারিতে, রামুতে, পাবনার সাথিয়াতে, রংপুরে গঙ্গাচড়াতে, আপনি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, আপনি বলতে বলতে খুলনার শিয়ালি, আপনি মানে বলতে বলতে মানে মানে বহুক্ষণ যাবে যে এত ঘটনা, একটা ঘটনা তো বিচার হয়নি, একটা ঘটনারও বিচার হয়নি। এবং এই ঘটনাগুলি এমনকি রক্তাক্ত শারদ 21 সালে, সেই রক্তাক্ত শারদের যে অভিযোগ যার নামে, যে কুমিল্লার একজন বিখ্যাত ক্ষমতাবান ব্যক্তির নামে, যে ওখানের তার নামে অভিযোগ ছিল হিন্দু সম্প্রদায় যে তিনি এই ঘটনাটা ঘটাইছেন, কে, এই যে বাহার। তাহলে সেই বাহার যে ঘটিয়েছেন আপনি দেখেন, সে হিন্দু সম্প্রদায়ের গত ইলেকশনের আগে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বা সবার দাবি ছিল এই বাহারকে নমিনেশন না দেওয়া, সে বাহারকে নমিনেশন দেওয়া হয়েছে, তার মেয়েকে নমিনেশন দেওয়া হয়েছে। এই 21 সালের ঘটনার সাথে হিন্দু সম্প্রদায়ের, স্থানীয় কুমিল্লার হিন্দু সম্প্রদায় সবাই দেখবেন যে বাহারকেই দোষী করে, কারণ বাহারের ইন্টারনাল এই প্রবলেমের কারণে বা তার সাংগঠনিক রাজত্ব বজায় রাখার জন্য এই ঘটনাটা সে ঘটাইছে বলে অভিযোগ। হ্যাঁ, সেটাও সুষ্ঠু তদন্ত করে দেখতে পারতো। অভিযোগ এই যে বলতেছে, অভিযোগটাও তো নিরপেক্ষ তদন্ত করে বের করতে পারতো, হ্যাঁ বাহার করছে কি করে নাই। তাহলে যদি করে থাকে, সেই বাহার আজকে দেখেন আজকে সে ভারতেই পলাতক। মানে তাহলে এত বড় একটা ঘটনা, একটা দুর্গাপূজাকে সে পুরো ম্লান করে দিচ্ছে। তাহলে এই সমস্ত মানুষগুলোর তো বা এই সমস্ত ঘটনাগুলোর তো বিচার হয়নি গত আমলে। এই যে বিচারহীনতার যে সংস্কৃতি, এগুলো তো আসলে ধারাবাহিক হিন্দু সম্প্রদায়ের উপর চলে আসতেছে। হিন্দু সম্প্রদায়ের যে সম্পত্তি যেভাবে লুটপাট হইছে, এই যে দেবোত্তর সম্পত্তি যেভাবে লুটপাট হচ্ছে বা হইছে, অর্পিত সম্পত্তি আপনি দেখছেন যে অর্পিত সম্পত্তি মানে কি পরিমাণে, হাজার হাজার একর, হাজার হাজার একর। এবং আপনি আমাদের বরকত স্যারের বইটা দেখলে পরে আমি এই বইটা পড়ি না, কারণ বইটা পড়লে পরে আমার খুবই কষ্ট লাগে যে কিভাবে আমাদের এই সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি দখল করা, শোষণ করা, সেগুলোর কোনো উদ্যোগ নেওয়া হয়েছে। একটা হিন্দু সম্প্রদায় আজকে বাংলাদেশে দেখেন যে কত রকমের মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসায়, কওমি মাদ্রাসা, অথচ আমাদের একইভাবে হিন্দু সম্প্রদায়ে তো একদম শিক্ষা প্রতিষ্ঠান, টোল এগুলো থাকা উচিত। তো আওয়ামী লীগের আমলে এগুলো হয়েছে? হয় নাই। একটা হিন্দুদের একটা অন্তত ঠিক আছে,
না হয় সরকারিভাবে ইসলামী বা আরবি বিশ্ববিদ্যালয় আছে, অন্তত এদের জন্য একটা বিশ্ববিদ্যালয় না করুক, একটা কলেজ করতে পারতো যেগুলো। এবং আজকে দেখেন একটা সংস্কৃত টোল, যেটা কলেজ যেটা বলে সংস্কৃত টোল, বা সেগুলোর একটা পণ্ডিতের বেতন হলো 179 টাকা। ভাবুন তাহলে এরকম অসংখ্য, মানে আপনি যদি আপনি বৈষম্য রন্ধে রন্ধে, তাহলে সেই বৈষম্য থেকে যদি আপনি আপনি কথা বলেন, আপনি যখনই কথা বলবেন আপনাকে ট্যাগিং করবে, আপনি বিভিন্ন রকমের ট্যাগিং, কারণ কি সে তার বয়ানে আপনি চলছেন না, তার বয়ানে আপনি শুনছেন না। তো স্বাভাবিকভাবে আমি যেহেতু, আপনি যদি আমার টাইমলাইনটা দেখে আসেন, আমি কোনো আমার টাইমলাইনে কোনো পোস্ট ডিলিট করি নাই, ওই যেমন আছে তেমন, যেটা দিছি তো দিছি। কিন্তু মানে এই কারণে দেই না, এই কারণে আপনি সব দেখে আসতে পারবেন। দেখবেন, দেখেন তো আমি ওই আমলে কি পরিমাণে আমরা মানে সোচ্চার এই রক্তাক্ত শারদের সময়, আপনি যে রক্তাক্ত শারদের যে ভিডিওগুলো আপনি দেখেন যে নির্যাতিত বা ওই জায়গায়, ওইগুলোর অনেক ভিডিওগুলোই আমার, ইন্টারভিউ গুলো আমার নেয়া। আপনি ইন্টারভিউ যেগুলো এগুলো দেখেন। এমনকি এই যে স্বরাষ্ট্রমন্ত্রীকে ওই সময় যেভাবে আমরা বলেছি যে, আমি সর্বোচ্চ আমার মনে হয় যে বলছি, যে কথাগুলো আমরা কড়া কথা ওই সময় আমি বলেছি, খুব কম মানুষই বলছে। ওই ভিডিওগুলো আছে, আপনারা দেখতে পারেন। তো আমরা তো সব আমলেই কথা বলেছি। কথা বলেছি অধিকারের পক্ষে, যে অধিকার। আপনার বক্তব্যের মধ্যে আপনার বক্তব্যের মধ্যে বোঝা যাচ্ছে যে আসলে সংখ্যালঘুর অধিকার নিয়ে আপনি যখনই কথা বলেন না কেন সেটি সবসময় সেই সময় সরকারের মাথা ব্যথার কারণ হয়, এবং সবসময় ভারতীয় দালাল এটা বলে। কিন্তু দাদা, আপনি ভারতীয় দালালের বিষয়ে বলছিলেন যে হিন্দু হলেই এই ধরনের একটা ট্যাগ দেওয়া হয়, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে আপনার একটা ছবি ভাইরাল হয়েছে, সেটি ভারতের এক মুখ্যমন্ত্রীর সাথে, আদিত্যনাথের সাথে। সেই ছবিটা নিয়ে তো কথা হচ্ছে, আপনি কি তাহলে আদিত্যনাথের সাথে কোনো তাদের সংগঠন হয়ে বাংলাদেশে কোনো কাজ করছে কিনা সে ধরনের একটা প্রোপাগান্ডা চালানো হচ্ছে, এই বিষয়ে আপনি হ্যাঁ, কিভাবে ব্যাখ্যা দিবেন? আদিত্যনাথ এত ইজি একটা মানুষ যে আদিত্যনাথের, আমি একদিন আদিত্যনাথের সাথে দেখা করলাম, আর আদিত্যনাথের সাথে আমি একসাথে কাজ করলাম। এটা আদিত্যনাথ বুঝি এরকম একটা সাধারণ একজন মানুষ। আপনি চিন্তা করেন এই যে যে একটা ন্যারেটিভ, আমি ওখানে দেখুন দীনদয়াল ইউনিভার্সিটির একটা প্রোগ্রামে, ওখানে যে ওই যে গোরক্ষপুর যে কলেজ, এগুলোর প্রোগ্রামে ওগুলোতে গেছি। এই কলেজগুলোতে সেখানে নাথ পন্থের উপর বিভিন্ন প্রোগ্রাম হয়েছে, বা নাথ পন্থের উপর এনসাইক্লোপিডিয়া বানানো, সেগুলো নিয়ে ওখানে মানে বিভিন্ন সময় গোরক্ষপুরে দীনদয়াল ইউনিভার্সিটি, ওখানে গোরক্ষপুর কলেজ, এগুলোতে যাওয়া হয়েছে, ওদের কাজে হয়েছে। তো ওদেরই প্রোগ্রামে একবার গেছি, ওগুলোতে ওনার দেখা হয়েছে, উনি একটা সম্বোধনা দিছে ওই প্রোগ্রামে। আপনি দেখেন যে আমি ভারতে 5 বছর পড়াশোনা করছি, তাহলে আমি যদি 5 বছর পড়াশোনা করি ভারতে, সেখানে কত, আপনি যদি কোনো দেশে থাকেন 5 বছর কোনো দেশে, এবং আপনি যদি ধরেন আমার গবেষণার বিষয় কি, আমার গবেষণা বেদ ভাগবত এগুলো নিয়ে গবেষণার বিষয় হয়, তাহলে আপনার কি হিন্দু সাধু সন্ত, দিন শেষে তো আদিত্যনাথ একজন নাথ পন্থের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা। তিনি রাজনীতিতে আসছেন পরে, রাজনীতি পরিচয় তার পরে, তার মূল পরিচয় কি? মূল পরিচয় তিনি, এই যে বাংলাদেশেও দেখবেন প্রচুর মানুষের নামের সাথে নাথ আছে, এই দেবনাথ সম্প্রদায়, যে নাথ সম্প্রদায়, সকল নাথ সম্প্রদায়ে তিনি সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা। কারণ নাথ পন্থের যিনি মেননাথের পরে, মেননাথের শিষ্য যে গোরক্ষনাথ, এই গোরক্ষনাথের প্রতিষ্ঠিত যে মঠ, যে গোরক্ষপুরে, সেই মঠের তিনি মঠাধীশ। তাহলে তিনি সেই মঠের মঠাধীশ থেকে তার মানে তিনি পরবর্তীতে তিনি বিজেপির সাথে তিনি রাজনীতিতে যুক্ত হয়েছেন, তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, সেগুলো খুব পরের পরিচয়। তার মূল পরিচয় তিনি ওই মঠের নাথ পন্থের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা। হ্যাঁ, তো আপনি যদি আমি আমার সাথে তো ধরেন সাধু সন্তের, ভারতবর্ষের সাধু সন্তের পরিচয় থাকবে, কারণ আমি এগুলো নিয়ে গবেষণারও আমার বিষয়, এই বেদ ভাগবত গীতা বিভিন্ন বিষয়গুলো। হ্যাঁ, তো এই যে আমি দেখেন যে কিভাবে তারা মানে এর সাথে ওর সাথে ওর ছবি দিয়ে, আমার সাথে তো ডক্টর মোহাম্মদ ইউনূসের ছবি আসছে, কারণ আমরা যখন এই যে 5 তারিখ পরবর্তীতে আমরা হিন্দু সংখ্যালঘু সম্প্রদায় যখন তার সাথে দেখা করতে যায়, তখন আমিও দেখা করেছিলাম। তা আমি যখন তাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরিচয় দিয়েছিলাম, আমার যতদূর মনে পড়ে এই পাঞ্জাবিটাই পরেছিলাম আমি। সেটা একটা আজকে সেই পাঞ্জাবিটাই পরে আছি হয়তো। যে আমি তখন বললাম, স্যার আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তো তিনি তখন খুশি হলেন, তারপর আমাকে পাশে ডেকে কথা বললেন, এবং পাশে নিয়ে যে অনেক কথা বললেন। আমার ভালো লাগছে যে তিনি যে আমার কলিগ হিসাবে যে সেই সম্মানটুক দিছে, সেটা ভালো লেগেছে ওই সময়। তো তখন তার সাথে ছবি, এখন ধরেন আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আমার ওই প্রোগ্রামে দেখা হয়েছে, তিনি একটা ছবি তুলছেন। এখন এখন কেউ যদি বলে যে সে ডক্টর মোহাম্মদ ইউনূসের লোক, আমার সাথে আর কোনোদিন তার সাথে আর দেখা হয়েছে, কথা হয়েছে, বা তার সাথে আমার যোগাযোগ আছে, তার নাম্বার আমি জানি, বলেন তার মোবাইল নাম্বার আমি জানি,
তো এই যে বিষয়গুলো আপনি চিন্তা করেন কিভাবে এরা সাজায়। মেইন কথা হচ্ছে আপনার যখন ন্যারেটিভ সাজাইতে হবে এরকম ভাবেই আপনার নামে বিভিন্ন রকম সাজাইতে হবে। ঠিক দাদা, আপনি আপনি যে ব্যাখ্যা দিয়েছেন একদম ঠিক, কিন্তু আসলে সব সত্যি তো ওভাবে প্রকাশ করে না, এবং এটি সব সত্যের একটা আড়াল করে একটা অন্যরকম প্রোপাগান্ডা ছড়ানো হয়। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি, আপনার ক্ষেত্রে তাই দেখেছি। আমরা 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 এখন আরেকটা বিষয় একটু আলোচনা করবো। আপনার যে ঘটনাগুলো ঘটলো, আপনি তো মানসিকভাবে আমরা ভেবেছিলাম হয়তো আপনি আমাদেরকে ভেঙে ভেঙে পড়বেন, কারণ আমরা সংখ্যালঘু ইস্যু নিয়ে আমিও আপনি যে একটা আওয়ামী লীগ সরকারের সময় যে সংখ্যালঘুর বিভিন্ন জায়গায় হামলা ঘটনা ঘটেছিল, আপনি যে উদাহরণ টানলেন, সেই সব ঘটনাস্থলে আমি গিয়েছিলাম, এবং আমি আমার কর্মময় জীবনে সেগুলোর প্রতিবেদন করেছি টেলিভিশনগুলোতে। কিন্তু এখন 5ই আগস্টের পরে কিন্তু একই ঘটনা ঘটছে এবং কেউ কথা বলছে না। ওই সময় তো দুই একদিন কথা বলতো, এখন তো কথাই বলছে না। তো সেই জায়গা থেকে আপনি কথা বলছেন, আমরা ভেবেছিলাম যে আপনি মানসিকভাবে ভেঙে পড়বেন, কিন্তু আপনি অনেক যেহেতু আপনি সত্যের পক্ষে আছেন, আপনি আপনি সত্য, আপনার আড়াল করার কিছু না, আপনি মানসিকভাবে শক্ত আছেন এবং এই অন্যায়ের বিরুদ্ধে লড়ছেন। তো এটা এটা দেখে আমার ভালো লাগলো, সেই লড়াইয়ের কথাটি বললেন। পাশাপাশি একাডেমিক জীবনে আপনার কি এই ঘটনা কি কোনো প্রভাব পড়লো কিনা, বা নিরাপত্তা বা ভবিষ্যৎ নিয়ে আসলে আপনি কি না ভাবছেন দেখুন, এই একাডেমিক মুহূর্তে? জীবনে তো আর কিছু হয়নি। যেটা হইছে এটা হইছে মনের উপর তো অবশ্যই প্রভাব পড়ছে। আর এই যে অবস্থা, এরকম একটা সিচুয়েশন হইছে, আমি এরকম একটা সিচুয়েশনে এরকম পরিস্থিতিতে আমি প্রমোশন নিয়ে কি করব বলেন? এরকম এই যে ধরেন পুরো বিশ্ববিদ্যালয় আমি বাদ দেন। তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কিন্তু মানে একাডেমিক কোয়ালিফিকেশন আপনি অনেক, অনেক, অনেক ভালো। তা তাকে যখন বলছে যে আপনি নিজের যোগ্যতা হানেন, তাহলে এগুলো বলে কি হইছে? তারা পুরো মানে শুধু উপাচার্য স্যারকে অপমান করেনি, বিশ্ববিদ্যালয়কে পরিবারকে অপমান করছে এবং বিশ্ববিদ্যালয় মুখে কালিমা লিপ্ত করছে। এবং এই সমস্ত স্টুডেন্ট তারা কতটা উদ্ধত্ত, বেয়াদব, অসংস্কৃত। মানে এদের আসলে সংস্কৃত হওয়া দরকার। এরা এখনো সংস্কৃত হইতে পারে নাই। বুঝছেন? তাহলে যেহেতু সংস্কৃত হইতে পারে না, এখন কি করা বলেন? তো এই যে এরাই যখন মানে ধরেন একটা ছাত্র ছাত্রের নামে যা খুশি তাই বলা, আমরাও তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। একটা সবকিছুরই কিন্তু একটা আপনার একটা আ আছে, সীমানা আছে। আপনি তো সীমানা লঙ্ঘন করে যেতে পারেন না। কিন্তু এই যে বিষয়গুলো যে সীমানা লঙ্ঘন করে যা খুশি তাই করা, যে একটা ছাত্র আ বিষয়গুলো। আপনি দেখুন তো বাংলাদেশের প্রত্যেকটা দশকে কোন দশকে ছাত্রর এরকম আচরণ আপনি কিন্তু পাবেন না। হ্যাঁ? হঠাৎ এই যে এই আ এই যে হ্যাঁ, এটা সত্য কথা যে বর্তমান দশকে সামাজিক যোগাযোগ মাধ্যম বা এগুলোর কারণে এই দশকের স্টুডেন্ট গুলো একটু আমরা যেহেতু দেখি যে একটু উদ্ধত তাদের মধ্যে বেশি বা স্বাভাবিকভাবে তাদের মধ্যে যে তথ্য আছে তারা এখন চাইলে যেকোনো তথ্যকে তারা ক্রস চেক করতে পারে। আমরা তো আগে করতে যেমন আমরাই ছোটবেলায় আমরা যখন কলেজে পড়তাম আমাদের টিচার বলছে যে আগামী মানুষ হাঁটবে আর টেলিভিশন দেখবে। আমি তখন মানে হুম। আমাদের কাছে তখন এটা অবিশ্বাস্য মনে হচ্ছে যে মানুষ হাঁটবে আর হাঁটাচলা করবে আর টেলিভিশন কি করে দেখবে। এখন তো সেটা আমরা তো দেখতেই পাচ্ছি। তো কিন্তু এখন যে জেনারেশন তারা তো আসলে অনেক কিছু তাদের যারা এই ChatGPT এর মাধ্যমে তারা যেকোনো তথ্য সাথে, সাথে ক্রস চেক করতে পারতেছে, Google এর মাধ্যমে পারতেছে, এটা পারতেছে। তো এই সবকিছু মিলে এই জেনারেশনটার যেমন অনেক পজিটিভ দিক আছে, এই জেনারেশনের মধ্যে একটা নেগেটিভ দিক আছে। তারা একটু তাদের মধ্যে একটা ঔদ্ধত্য আছে। হ্যাঁ? তো আমি মনে করি তারা ওই জায়গাগুলোতেও একটা অধ্যত্বেরও মানে সব অধ্যত্ব যেমন প্রয়োজন, আবার কিছু, কিছু অধ্যত্বেরও একটা সীমানা আছে যে কতটুকুন থাকবে। সীমানা যেকোনো জিনিসেরই যদি আপনি সীমানা লঙ্ঘন করলে পরে আপনি আর মানে সেই ইয়াটা থাকে না। বুঝছেন? জি, আপনি অনেকক্ষণ সময় দিলেন। আমি আপনাকে শেষ একটা প্রশ্ন করে আজকে শেষ করতে চাইবো, যে আপনি এই ঘটনায় এখন কি ধরনের বিচার বা সমাধান আশা করছেন? প্রশাসন বা রাষ্ট্র কিভাবে এগিয়ে দেখুন আসা উচিত আমি বলে আপনি এই মনে এই করছেন? যে আজকে ৪ টা ৫ টা দিন হয়ে যাচ্ছে এরপরে কিন্তু আমার সাথে কেউ যোগাযোগ করে নাই। আমি খুবই বিষয়টা নিয়ে ব্যথিত। আমি মনে করছি যে আমার প্রশাসনের পক্ষ থেকে ফোন দিবে বা দেশের প্রশাসনের পক্ষ থেকে যে আমার নিরাপত্তার ব্যাপারে। কারণ এরা তো হুমকি দিচ্ছে। তো সবকিছু মিলে আমি তো কিছুটা হলেও নিরাপত্তাহীনতায় আছি। তো এই বিষয়গুলো এই পুরো সিচুয়েশনটা এবং আমি মনে করি যে এই পুরো আমার যে বিষয়টা অবশ্যই স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি দেখবেন মানবিকভাবে। তিনি বিষয়টা একটা যাতে সুন্দর একটা সমাধান হয়, যাতে আমার নিরাপত্তা যেন আমি পাই, এরকম একটা তিনি উদ্যোগ নিবেন এবং শিক্ষামন্ত্রীরও বিষয়টি দেখা উচিত। মানে কারণ এই বিষয়টা এই যে একটা আ বা মানে এই বিষয়টা আপনিই বলেন তো বিষয়টা তো আসলে ভালো কোনো বিষয় না। হ্যাঁ?
যে পুরো যা বিষয়টা হয়েছে। তো এটার একটা সুন্দর একটা সমাধান হওয়া উচিত। আর আমি ছাত্রদের, দেখুন ওরা, আমি জানি না ওরা ছাত্র কিনা। যদি ওরা ছাত্র হয়ে থাকে, সত্যি ছাত্র হয়ে থাকে, আমি চাই ওরা সংশোধন হোক। ওদের আমি কোনো শাস্তি-টাস্তি চাই না। কারণ ওরা দিন শেষে আমাদের ছাত্র, আমাদের আ সন্তানের মতো, ছোট ভাইয়ের মতন। এগুলো সংশোধন হওয়ার প্রয়োজন আছে। ওই যে বললাম সংস্কৃত হওয়ার প্রয়োজন আছে। কারণ এই যে অসংস্কৃত আচরণ যে করা, মানে আমি মনে করি যে ওরা যে আচরণটা করছে, ওরা যখন এই যে বাড়িতে যাবে, ধরেন ওদের বাড়িতে বা যার বাসায় যাবে, ওদের বাবা-মাই ওদের দেখবেন যে বকাঝকা করবে যে, "তোরা এগুলো কি করছিস?" যেখানে ওদের বাবা-মাই এটা সহ্য করবে না বা করে নাই হয়তো। শুনবেন যে বাবা-মাই এগুলোর একজনেরও শুনবেন না যে পরিবারের বাবা-মা এগুলোকে সমর্থন করবে। কারণ এগুলো কেউ সমর্থন করার মতো না। ওরা যে আচরণগুলো করছে, এটা ছাত্রের মতন আচরণ না, অসংস্কৃত আচরণ করছে। তো আমি সংশোধন চাই আর আমি সার্বিক নিরাপত্তা চাই। কারণ আমি একরকমের আমার মনে হয়েছে নিরাপত্তাহীনতায় আছি। আসলে আর আমি বলব যে এরকম এই মব সংস্কৃতি থেকে আমাদের বের হওয়া উচিত। এগুলো আসলে খুবই বাজে একটা বিষয়। এগুলো যেন আগামীতে আমার উপর হইছে। কারণ এগুলো মনের উপর দিয়ে আপনি কল্পনা করেন তো, ওই সময় যে আমি ৩-৪ ঘন্টা যে বসে আছি, আমার মনের উপর দিয়ে কতটা ঝড় বয়ে গেছে। আমি আপনাকে বলতে বাধ্য হচ্ছি যে আমি কিন্তু খুব আশাবাদী একটা মানুষ। যে আমার পরিবারে মুক্তিযোদ্ধার কারণে কেউ কখনো, আমি আমার নিজের আত্মীয়স্বজন কাউকে আমি কখনো ভারতে যেতে দেইনি। যে না, বা দেশের বাইরে যেতে দেইনি যে না, তারা কেউ যেতে পারবে না। আমার দেশেই থাকতে হবে। এই দেশেই আমরা থাকবো। এই দেশ আমাদের মাতৃভূমি। কিন্তু আমি ঐদিন আমার নিজেকে এত অসহায় মনে হইছে, নিজেকে সত্যি সংখ্যালঘু মনে হইছে যে আমি ২য় শ্রেণীর না, আমি ৪র্থ শ্রেণীর নাগরিক। এবং আমার চোখে জল চলে আসতেছিল। মানে আমি আমি ওদের ভয় পাইনি ঠিক আছে। কিন্তু আমার মনে হলো যে হায় রে! এই যে একটা আচরণ, মানে মানে খুবই নিজেকে মনে হয়েছে যে আমাদের বোধহয়, আমি যদি একটা সংখ্যালঘু সম্প্রদায়ের যদি সর্বোচ্চ শিক্ষক যাই হই, দিন শেষে আমি সংখ্যালঘু। এই বিষয়টা আমার ঐদিন মানে একেবারে হাড়ে আমি টের পেয়েছিলাম। আমি আ তো কি বলবো, মানে এইরকম একটা অনুভব। তাহলে এই যে আমাকে যে আমি কখনো সংখ্যালঘু বোধ করতে চাইনি, সে আমাকে যে সেই অনুভব, এই ছাত্রগুলাই আমাকে অনুভব করাইছে তাদের আচরণ দিয়ে। তো এগুলো তো আসলে কোনমতেই কাম্য না। হ্যাঁ, সেখানে আরেকটা জিনিস আমি দুঃখ পাইছি যে ছাত্ররা যা করছে। রেজিস্টার যে কথাগুলো বলছে, এটা একটা উস্কানি। যে আপনি 'প্রথম আলোর' আপনি শেষ ওই যে নিউজ হয়েছে তার শেষ প্যারায় দেখবেন যে কথাগুলো বলছে যে, "আমি নাকি চাইছি মব হোক।" একটা ভাবুন আপনি এরকম একটা সিচুয়েশন এ এই কারণে নাকি তাদের মধ্যে গেছি। তাহলে সে কতটা অমানবিক, নিষ্ঠুর, সে আমার কলিগ। যে আমি চেয়েছি যে যাতে মব হোক। মানে ভাবুন তো, এই ব্যক্তি, তার যদি সে আবার ইকোনমিক্স এর টিচার, তাহলে তিনি যদি ইকোনমিক্স এর টিচার একজন মানে তাকে তো সে আমার কলিগ, তাকে তো আরো সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষক, সে আরো বেশি মানবিক হওয়ার কথা। কিন্তু সে যে কথাগুলো বলছে, এই কথাগুলোও তো একটা উস্কানি। এই কথা যদি সে মিডিয়াতেই বলে থাকে, তাহলে মানে আমি জানি না তার মন মানসিকতা কেমন। তো এই যে বিষয়গুলো যে উনি যে কথা কি আমার পূর্ববর্তী ইতিহাস এটার জন্য দায়ী। ওরে বাবারে! উনি আমার সব ব্যাকগ্রাউন্ড জেনে ফেলছে। তাহলে এই যে এই ব্যক্তি, তার সাথে তো আমার কখনো কথাও হয়নি। আমিও তাকে চিনি না ভালো কইরা। আমি জানি না সে আমাকে চেনে কিনা। তো আমি জানি না সে আমার কোন ব্যাকগ্রাউন্ড জানে। সেটাও এরকমই প্রপাগান্ডা মূলক ব্যাকগ্রাউন্ডই হয়তো জানে। কেউ বলছে, সে বিশ্বাস করছে বা বিষয়গুলো। তো এই সমস্ত কথা বলার আগে উনি তো আমাকে জিজ্ঞেস করতে পারত। বলেন, তাহলে একজন রেজিস্ট্রার যখন এই কথাগুলো বলে, তখন কিন্তু আসলে কষ্ট, যেমন ছাত্রদের আচরণে আমি যতটা কষ্ট না পাইছি, তার আচরণে কষ্ট পাইছি। তার কথাবার্তায় সে কতটা নিষ্ঠুর। মানে তার মধ্যে আপনি চিন্তা করেন তো, আপনার কলিগ একজন মবের শিকার হচ্ছে আর আপনি উস্কানি দিচ্ছেন যে এটার জন্য সে দায়ী। মানে আরো বেশি করে মব করো। ভাবুন, মানে কি টাইপের তার মানসিকতা। আসলে দাদা, এই প্রেক্ষাপটে তো আসলে বলার কিছু থাকে না, সান্ত্বনা দেওয়ার ভাষাও আমাদের নেই, কারণ আমরা গত ৫ই আগস্টের পর থেকে দেখে আসছি। তবুও এখন ভালো বিষয় যে কেউ কথা বলছে, গণমাধ্যম কিছু কথা বলছে, মানুষজন এই প্রতিবাদ করতে, সরকারের ব্যবস্থা নিচ্ছে কিছু ক্ষেত্রে, আরো নিশ্চয়ই ব্যবস্থা নেবে। কারণ আপনি যে রাজনৈতিক আহ, কথা বারবার বলছেন, যদি আমরা নাম বলি না, কিন্তু আমি আশা করি দর্শক বুঝতে পারছেন যে কোন রাজনৈতিক আদর্শের কথা বলা হচ্ছে, যারা বলতে চেয়েছেন। এবং সারা দেশের মানুষ তো এক চোখ বন্ধ করে নেই, তারা বুঝতেই পারছেন যে কারা এই ধরনের ন্যাক্কারজনক কাজগুলো করছে, বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের টার্গেট করেছে। হ্যাঁ, কারণ যখনই সংখ্যালঘুরা কোনো একটি ভালো কিছু হতে চায় বা নিজেদের দাবি কথা বলতে চায়, সবসময় এই ভারতের দালাল
বা এই দেশটা এই দেশটা ছেড়ে চলে যেতে হবে, হ্যাঁ, এই মামার বাড়ি এরকম আর কি ব্যাপার, যে মনে হয় যে আমরা এই দেশের মানুষ একটা উদ্বাস্ত। তো এই প্রেক্ষাপট তো থেকে যায়, আশা করি যে সরকারের বোধোদয় হবে এবং সংখ্যালঘু যে বাংলাদেশের নাগরিক এবং 8-10টি নাগরিকের মতোই এদেশের সংখ্যালঘুদের একই ধরনের আহ নিয়ম এবং আইন ভোগ করবে। সেটি যেমন 8ই আগস্টের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ নেওয়ার পরে যে ঢাকেশ্বরী মন্দিরে যে উনি বলেছিলেন যে আমরা সব সব বাংলাদেশের মানুষ একই পরিবারের বাসিন্দা, এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ কেউ কেউ আলাদা কিছু নয়। তারপরে সব ধরনের মানুষ উনি চেয়েছেন যে একই পরিবারের গড়তে চেয়েছেন। সেই যে একই পরিবারের বাংলাদেশ গড়তে চান, কিন্তু আজকে যখন এ ধরনের মব সহিংসতা ঘটে এবং সংখ্যালঘুদের টার্গেট হয়, এবং তার অবশ্যই তার কর্তব্য এবং দায়িত্ব হবে যে এ ব্যাপারে ব্যাপক কঠোর ব্যবস্থা নেওয়া। আশা করি সেই সরকার সেই বোধোদয় হবে এবং ব্যবস্থা নিবে। দাদা, আপনি যদি শেষ কোনো বক্তব্য রেখে আহ সরকার এবং দেশের মানুষের উদ্দেশ্যে যদি শেষ একটু কথা বলে শেষ করতে চান, তাহলে আমরা আজকে আমি তো শেষ কথা বলেই দিচ্ছি দাদা। আমি শেষ কথা আমার এই কথাই যে আমি চাই এইরকম সংস্কৃতি আমি আর যেন কোথাও কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো কলেজে কোনো এমনকি প্রাথমিক হাই স্কুল কোনো প্রাথমিক স্কুলে কোথাও যেন এরকম কোনো আর শিক্ষকের মানে জাতি ধর্ম নির্বিশেষে কোনো শিক্ষকের উপর আগামীতে যেন কোথাও যেন আর মব না হয়। এই বিষয়গুলো দেখার জন্য আমি মনে করি সরকারের এই মবকে প্রতিরোধের জন্য সরকারের একটা সেল থাকা উচিত, যে কোনো কিছু হলে পরে ওই সেলকে সরাসরি প্রথম আগে ফোন করবে। সরকারের অতি দ্রুত এই কারণে এই মব এই সংস্কৃতি যেটা হচ্ছে এটা কিন্তু মানে সবাইকে কালিমালিপ্ত করে দিচ্ছে। তো এইটার জন্য একটা সেল থাকা উচিত এবং আমার উপর যেটা হয়েছে এটাই যেন শেষ হোক। আগামীতে আমি চাই যে আমার উপর দিয়ে যেন শেষ হয়ে যাক, আগামীতে যেন কারো উপর এরকম এই মব কোনো শিক্ষকের উপর যেন না হয়। এটা একটা বিষয়, আমি যেন ক্যাম্পাসে যাইতে পারি এবং আমি চাইবো যে এই পুরো বিষয়টা নিয়ে আমি আসলে যেমন আমাদের শিক্ষা উপদেষ্টা তিনি বিষয়টা দেখবেন, তিনি যদি চান আমি চাই তার সাথে দেখা করতে এবং তিনি বিষয়টা আমি আমি তাকে পুরো বিষয়টা তাকে বলতে চাই এবং সেই আসলে আমি তার সাথে দেখা করতে চাই এই পুরো বিষয়গুলো নিয়ে। আর স্বরাষ্ট্র উপদেষ্টাও আমার নিরাপত্তার বিষয়ে আমি চাইবো যে তিনি বিষয়গুলো দেখবেন। আর বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও আমি বলবো যে আমার এই নিরাপত্তার বিষয়গুলো বা সার্বিকভাবে আমি যেন আমার যে স্বাভাবিক যে রুটিন, স্বাভাবিক যে আমার জীবনে যেন স্বাভাবিক যেমন শিক্ষক জীবনে যেন আমি ফিরে যেতে পারি, সেই বিষয়টায় তারা সহযোগিতা করবেন। এই এতটুকুনি। ধন্যবাদ দাদা, আপনি আপনার মূল্যবান সময় দিয়েছেন এবং দেশের মানুষ আপনার কথাগুলো শুনলেন এবং পুরোপুরি বুঝতে পারলো। আশা করি সরকারও বিষয়টি নজর দেবে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা, নমস্কার। আজকে আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, আপনি নিরাপদে থাকবেন। দর্শক, আমরা এতক্ষণ কথা বললাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কুশল বরণ চক্রবর্তীর সঙ্গে। এই সাক্ষাৎকার আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল একজন শিক্ষকের পদোন্নতির মতো প্রশাসনিক প্রক্রিয়া কিভাবে রাজনৈতিক টানাপোড়েনের বলি হতে পারে। একাডেমিক জীবন মানে যে শুধু গবেষণা বা শ্রেণীকক্ষ নয়, এর বাইরেও একজন শিক্ষককে লড়তে হয় নিজের অবস্থান, পরিচিতি এবং অধিকার নিয়েও। সহকারী অধ্যাপক কুশল বরণ চক্রবর্তীর এই বক্তব্য একটি প্রশ্ন তো তুলতেই হয়। আমরা কি এক এমন সমাজের দিকে এগিয়ে যাচ্ছি যেখানে বিচার নয়, মবের সহিংসতার মাধ্যমে সিদ্ধান্ত হয়? জানান আপনার মন্তব্য, আর ভিডিওটি লাইক দিন এবং শেয়ার করুন। সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।